আসসালামু আলাইকুম। তো আমরা একটা প্র্যাকটিস করতেছিলাম অনেকদিন ধরে যে আমাদের এখানে যারা জয়েন করে এদের 6 মান্থ একটা টাইম পর একটা ফিডব্যাক নেওয়া যে আসলে মিস্টার অ্যাকাউন্টেন্টসে জয়েন করার আগে কি এক্সপেকটেশন ছিল এবং জয়েন করার পরে আসলে রিয়ালিটিটা কি হচ্ছে। তো এই ধরনের একটা চেকও বলা যায়, আবার মানে যে কাজ করতেছে ওনাদের সাইড থেকে একটা ফিডব্যাক এবং ওভারঅল ফিউচারে যদি কেউ জয়েন করতে চায় ওটার একটা গাইডলাইন স্বরূপ একটা ভিডিও আমরা করতেছিলাম। মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে, দেয়ার আর ডিফারেন্ট রিজনস, বাট এখন আমরা আবার চেষ্টা করতেছি যে এটা স্টার্ট করার। এবং ফাজলে ভাই বিশেষ করে এসএসসি কমিউনিটিতে অনেকেই ওনাকে চেনে। উনি আমাদের সাথে জয়েন করছে রিসেন্টলি এবং ওনাকে দিয়ে আমরা সেকেন্ড ফেজের কিটা শুরু করতেছি। এবং এই সো শুরু করি আমরা। ফাজলে ভাই, আপনি আপনার শর্ট ব্রিফ বলা যায় কি যে আপনি এসএসসি এর স্টার্টিং পয়েন্টসগুলো, যে আপনি কীভাবে এসএসসি এতে স্টার্ট করছেন এবং এর পরবর্তীতে আপনার যে জার্নিটা মানে কর্পোরেট কেরিয়ারটা, এটা জাস্ট একটা শর্ট একটা আইডিয়া যারা অডিয়েন্স আছে ওরা যেন বুঝতে পারে যে আপনার প্রোফাইলটা কীরকম। দেন আমরা আমাদের মেইন কনভারসেশনে হইতে যেতে পারবো। শিওর। থ্যাংক ইউ মুজিবুর ভাই। আমি এইচএসসি কমপ্লিট করি 2008-এ। সো এরপরে আমি আবার সায়েন্সে ছিলাম, সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই ছিলাম। তো পরে আমি এরপরে আমি তখনই চিন্তা করছিলাম যে কিভাবে মানে ট্রেডিশনাল কেরিয়ার পারসিউ না করে যে আমি অন্য কি করতে পারি। তো আমার এক আঙ্কেল ইউকে থাকতেন, ওনার থ্রুতেই কিন্তু আমি এসিসি এর এই এসিসিএ বলে একটা যে ডিগ্রি আছে, প্রফেশনাল ডিগ্রি, সেটা আমি জানতে পারি। পরে আমি ইন্টারেস্টেড হই যে লেটস পারসিউ দিস। তো পরে আমি এসিসিএ বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করে আমি এখানে জয়েন করি 2008-এ। তখন আমি চিটাগাং ছিলাম। পরে আমি সেখানে সিএটি, আমাদের সময় তো সিএটি ছিল, তো আমি সিএটিটা শেষ করলাম। শেষ করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে দেন পার্ট 2 পার্ট 3 ঢাকাতে করি। 2016 আমার একটু সময় লেগেছিল। 2016 আমি এসএসসি অ্যাফিলিয়েট হই এবং 2018-এ আমি হচ্ছে মেম্বারশিপ নিই। তো ইন বিটুইন কি আপনি ফুল টাইম স্টুডেন্টশিপ করছেন নাকি আপনার ইন বিটুইন কোনো এক জায়গায় জয়েন করছিলেন? ইন বিটুইন আসলে আমি কাজ করি। আমি প্রথমে একটা অনলাইনে জাপানিজ একটা কোম্পানিতে ছিলাম। পরে সেখান থেকে আলফা ক্রেডিট রেটিংয়েও ছিলাম। তো আলফা ক্রেডিট রেটিংয়ে থাকা অবস্থায় আমার এসিসিএ শেষ হয়। ওকে। তো পরে আমি সেখান থেকে এসএসসি শেষ হওয়ার পর সিনজেন্টা বাংলাদেশে ফাইন্যান্স অফিসার আন্ডার বিজনেস পার্টনারিং রোলে জয়েন করি। তো সেটা 2013-এ। ওকে। 2016-এ। 16 হ্যাঁ, 2016। পরে সেখানে প্রায় 3 বছর ছিলাম। এরপরে আমি স্কয়ার নিট কম্পোজিট ওখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি। সো এরপরে 2 বছর পর বায়ার ক্রপ সায়েন্সে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে জয়েন করি। দেন বায়ার ক্রপ সায়েন্সের পরে আমি একটা বিপিওতে জয়েন করি, বেস্ট প্র্যাকটিসিফাই। দেন আমি তো আগস্টে এখানে জয়েন করলাম মিস্টার অ্যাকাউন্টেন্টস। বলা যায় যে আপনার মানে কেরিয়ার যে কিটা ছিল এটা। এখন আপনি যখন মিস্টার অ্যাকাউন্টেন্ট অ্যাসেস করতেছিলেন যে জয়েন করা যায় কিনা, তো ওই টাইমটুকুতে, কারণ আপনি যদিও একটা বিপিওতে অলরেডি ছিলেন, সো বিপিওতে ইন্ডাস্ট্রি যে ডিসিশনটা হয়তো আপনার অলরেডি ক্লিয়ার ছিলেন, রাইট? সো ওই সময়টাও যদি বলেন, কারণ বিপিও ইন্ডাস্ট্রিটা যেহেতু নতুন, অনেকে কনফিউজ থাকে যে আসলে কর্পোরেট কেরিয়ার মনে হয় যে অনেকটা সেটেল, তো ওইটা ছেড়ে আমি বিপিও একটা কেরিয়ারের, কারণ এখানে তো একটা ধোঁয়াশা থাকে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, মানুষ যেহেতু এটা নতুন ইন্ডাস্ট্রি। সো সেক্ষেত্রে আপনি ওই সময় ডিসিশনটা কিভাবে নিয়েছেন যে আপনি কর্পোরেট কেরিয়ার মানে ওই সুইচ করে আপনি বিপিও ইন্ডাস্ট্রিটা, ওই পয়েন্টে আপনি ডিসিশনটা কিভাবে নিয়েছেন? ওকে, সো এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে আমি তো দুইটা এমএনসিতে কাজ করেছি। তো আমি দুইটা এমএনসিতেই আমি আসলে যেটা দেখেছি এবং অন্যান্য এমএনসিতেও যে আমি যেটা শুনেছি, যে আমাদের কোর যে অ্যাকাউন্টিং টিম, অ্যাকাউন্টস ফাইন্যান্স যে টিমটা, এই টিমটা কিন্তু সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে বেশিরভাগ কাজ শেয়ার্ড সার্ভিস। এটা বেশিরভাগ কাজগুলো আসলে শেয়ার্ড সার্ভিসের থ্রুতে পারফর্ম করা হচ্ছিল। সো দেখা যাচ্ছে একটা এমএনসি তো অনেকগুলো দেশ অপারেশন, সো যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সবগুলোর
সবগুলো কাজ হয়তো ভিয়েতনাম থেকে কোনো একটা অ্যাকাউন্টিং টিম মোস্ট অফ দ্য সাপোর্টটা দিয়ে দিচ্ছে। সো এখান থেকে আসলে মাথায় আসছে যে এরকম শেয়ার সার্ভিসের আমিও যদি এরকম একটা শেয়ার সার্ভিসের হয়ে কাজ করতে পারি, তাহলে আমি তো একটা কোম্পানি না, আমি এরকম কয়েকটা কোম্পানির হয়ে কাজ করতে পারবো, কয়েকটা কোম্পানিকে সার্ভ করতে পারবো। সো সেখান থেকে আমার চিন্তা আসলো যে আর আমি যদি বলি যে এসএসসি কোয়ালিফিকেশন, এটা তো আসলে আমাদের সবাইকেই এই ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হচ্ছে, সবসময় আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। সো আমার তখন মাথায় আসলো যে আমরা গ্লোবালি কেন চিন্তা করবো না। সো সেইখান থেকে আমার মনে হলো যে একটা বিপিওতে জয়েন করলে দেন আমি এই ধরনের বাইরের ক্লায়েন্টগুলোর সাথে কাজ করতে যে অপরচুনিটি সেটা আমি পাবো। সেই চিন্তা থেকেই আমি বায়োক্রপ সায়েন্স থেকে আমি জয়েন করি আপনার বেস্ট প্র্যাকটিসিফাই এলএলসি, এটা ইউএস বেসড একটা বিপিও, ওখানে জয়েন করি। দেন আমি আরও বেশি অপরচুনিটি সিক করতেছিলাম যে কিভাবে আরও বেশি ক্লায়েন্ট বেজ আছে এরকম কোনো একটাতে জয়েন করা যায়। সেই চিন্তা করে আমি আসলে মিস্টার অ্যাকাউন্টেন্টস সম্পর্কে জানি, দেন পরে এখানে আমি জয়েন করি। ওকে, গুড টু নো। তো এখানে তো আপনার ডিরেক্ট একটা কম্পারিজন চলে আসে যে আপনি একটা বিপিওতে ছিলেন, এখানেও আমরা বিপিও ইন্ডাস্ট্রিতে। সো ওই কম্পারিজনে যদি আপনি ফিল করেন যে আমরা আসলে আপনি যদি একটু কি করেন আইডিয়া দেন যে আমরা কতটুক প্রোগ্রেস করতে পারতেছি, বা ইন্ডাস্ট্রি যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে বা নর্মসগুলো আছে ওইটা আমরা কীরকম ক্যারি করতেছি ইন টার্মস অফ, ধরেন বিপিও মানে আলটিমেটলি টেকনোলজি বেসড অপারেশন। সো ওইটার ইউজটা আমরা কেমন করতেছি, বা আপনি কি ফিল করতেছেন যে এখানে আসার পরে আপনার যে এক্সপেকটেশনগুলো ছিল মিস্টার অ্যাকাউন্টেন্টস তার পজিশন থেকে কি ওই এক্সপেকটেশনসগুলো মিট করতে পারতেছে কিনা, এবং হাউ ইউ সি দ্য ফিউচার, মানে মিস্টার অ্যাকাউন্টেন্টসের ফিউচারটা কীরকম, মানে আপনি এখানে কি দেখতেছেন? ওকে, আমি এই ক্ষেত্রে কয়েকটা পয়েন্টের কথা বলতে চাই। ফার্স্ট হচ্ছে মিস্টার অ্যাকাউন্টেন্টসের ক্লায়েন্টেল বা ক্লায়েন্টের বেসটা বেশ ডাইভার্সিফাইড একটা বেস। এখানে ছোট স্মল বিজনেস থেকে শুরু করে অ্যামাজন ই কমার্সে বা আপনার বিভিন্ন যে এডুকেশনাল ইন্ডাস্ট্রি, প্রফেশনাল ইন্ডাস্ট্রি, এইসব গুলোতেই কিন্তু এই ক্লায়েন্ট বেসটা ছড়ানো। এবং যারা ই কমার্স নিয়ে কাজ করেন তারা আসলে জানেন। সো আমি বলবো যে যেমন ই কমার্স যে আমি এখানে এসে যেই কাজটা আসলে খুব এনজয় করি সেটা হচ্ছে অ্যামাজন, শপিফাই, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলোর নাম শুনেছিলাম, এদের যে অ্যাকাউন্টিং, এদেরকে পুরো একটা অপারেশনকে সাপোর্ট দেওয়া। আমরা কিন্তু মিস্টার অ্যাকাউন্টেন্টস থেকে শুধু যে অ্যাকাউন্টিং সাপোর্ট দিচ্ছি তা কিন্তু না, বেস্ট পার্টটা হচ্ছে এই অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি আমরা তাদের অপারেশনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছি। এবং এইটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট মনে হচ্ছে, কারণ এর মাধ্যমে আমরা একটা বিজনেস কিভাবে অপারেট করে সেই ব্যাপারটা একেবারে ফার্স্ট হ্যান্ড জানতেছি। হয়তো ক্লায়েন্টকে আমরা এখন তাদের সেলস মার্কেটিং এই প্রেশারটাই কেবল তাদের উপর দিয়ে যাচ্ছে, বাকি সব কিছু এখন আমরা এই রেসপন্সিবিলিটি নিচ্ছি, বা ক্লায়েন্ট আমাদেরকে ওই ট্রাস্টটা করতেছে। তো এই যে একটা স্যাটিসফ্যাকশন, এইটা আমার কাছে মনে হচ্ছে যে এইখানে মিস্টার অ্যাকাউন্টসে কাজ করার একটা মানে সব থেকে ভালো একটা দিক। মানে ডিরেক্ট ওই চ্যালেঞ্জটা আপনি ফেস করতেছেন যে একটা বিজনেস কিভাবে অপারেট হয়। সো অনেকে হয়তো অপারেশন ওই টার্মটা রিলেট করতে পারবে না। সো আমি আরো স্পেসিফিক করার জন্য আপনি যে ক্লায়েন্টটা নিয়ে ইন্ডিকেট করতেছেন হয়তো আমি বুঝতে পারছি। সো ওইখানে আমরা কি করতেছি, তার ইনভেন্টরি প্ল্যানিং, বিশেষ করে ই কমার্সের তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে হলো টাফ পার্ট, কারণ সেলসটা তো সে লুক আফটার করতেছে, বা আপনার লিস্টিং বলেন ওইগুলো সে করতেছে। সো এখানে ইনভেন্টরিটা আসলে কোন লেভেলে রাখা উচিত, কোন সময় কতটুকু অর্ডার করার দরকার, সো পুরো কাজটাই হয়তো আপনি এখানে লুক আফটার করতেছেন, এবং ইটস কাইন্ড অফ যে তার বিজনেসের একদম ম্যান্ডেটরি একটা রোল আপনি প্লে করতেছেন। রাইট। সো এটা অবশ্যই ইন্টারেস্টিং আপনি যেটা রিলেট করছেন। রাইট। দেখা যাচ্ছে ক্লায়েন্ট সামনে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবে, আমাদের থেকে একটা ফিডব্যাক নিচ্ছে যে প্রোডাক্টটার প্ল্যানিংটা কিভাবে করলে ভালো হয়। তারপরে হচ্ছে এখন যে একটা ট্রেন্ড চলতেছে, তাহলে এইভাবে যে আমরা তাদেরকে একটা ফোরকাস্ট করে দিচ্ছি যে ডিমান্ড প্ল্যানিং। সো এইটা মনে হচ্ছে যে আমরা ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ডিসিশন মেকিংয়ে ভ্যালুয়েট করতেছি। সো এই ব্যাপারটাই আসলে খুব স্যাটিসফ্যাকশনের। আর
এখানে আমি আর একটা জিনিস অ্যাড করি, কারণ অনেকের মধ্যে ওই ফোবিয়াটা হয়তো চলে আসতেছে যে এআই হয়তো টেক ওভার করে ফেলবে অনেকের জব অ্যান্ড রেসপন্সিবিলিটিস। দ্যাট ইজ ট্রু, বাট এইখানে আমরা যে জিনিসটা আসলে হয়তো আমরা নিজেরাও ওভারকাম করতেছি, যে আমরা টিপিক্যাল যে বুক কিপিং অ্যাকাউন্টিং এর কাজের বাইরে যে কিভাবে বিজনেসে কন্ট্রিবিউট করা যায়। একটা বিজনেস রান করার জন্য আমরা যত ফাংশনালি ইনভলভ হতে পারবো তত আমাদের সাস্টেনেবিলিটিটাও বেটার। সো মিস্টার অ্যাকাউন্টেন্টস অ্যাটলিস্ট ওই ফ্লোরটা দিচ্ছে। সো ইন টার্মস অফ ক্লায়েন্টও পাচ্ছে যে হ্যাঁ সে এখানে আসলে সে বুক কিপিং, অপারেশন ম্যানেজমেন্ট, মানে তার যত ধরনের সার্ভিস দরকার ম্যাক্সিমামই আমরা তাকে কেটার করতে পারতেছি। সো সিমিলারলি যে এখানে কাজ করতে আসবে তারও এটা একটা প্ল্যাটফর্ম সে পাচ্ছে, যে এখানে টিপিক্যাল ক্যাটাগরাইজেশন রিকনসিলিয়েশনের বাইরে যেয়ে আরো অনেক কিছু হয়তো করার স্কোপ আছে। রাইট। ওকে, সো এটা একটা মানে ভালো পয়েন্ট আপনি ডিসক্রাইব করছেন। ওকে, সেকেন্ড একটা পয়েন্ট আমি টেকনোলজির যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে ট্রেডিশনাল আমরা যে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকি, ধরেন আমি লোকাল পার্সপেক্টিভ থেকে যদি বলি প্রথমে, এখানে আমরা ট্রেডিশনাল যে কাজগুলো করে থাকি অনেক পেপার ওয়ার্ক থাকে, বাট এখানে নো পেপারলেস। সো পেপারলেস একটা অর্গানাইজেশন মানে হচ্ছে আপনার এভরিথিং, আপনার অ্যাপ্রুভাল থেকে শুরু করে কমিউনিকেশন থেকে শুরু করে সব কিছুই আপনার পেপারলেস। সো আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, সেটাও আপনার হয়তো আপনার ড্রাইভে কোনো আপনার মানে পার্সোনাল কম্পিউটারের যে ড্রাইভ, এখানে আসলে কোনো কিছুই আসলে রাখার দরকার হচ্ছে না। আমরা হয়তো আমাদের গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ এই ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করি, ক্লায়েন্টের সাথে শেয়ার করিও সেই ফাইল। সো এই ধরনের যে এবং হচ্ছে অ্যামাজন বা ই কমার্স যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলোতে ইন্ডাস্ট্রিগুলো ইটসেলফ এআই বেসড। এই ধরনের এআই বেসড প্ল্যাটফর্ম মার্কেট প্লেসগুলোর সাথে কাজ করতে গেলে আপনার নিজেও একটু ট্যাক্স সেভি মানে অটোমেটিক্যালি হয়ে যাবেন। সো এই ব্যাপারটা আমার মনে হয় কেউ একজনকে ট্যাক্স সেভি করার জন্য আপনার হেল্প করে। এবং থার্ড যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে কালচার। এখানে সবার প্রথম কালচারালি আমি এটাকে কালচারালি মিস্টার অ্যাকাউন্টেন্টসকে আমি খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমার কাছে মনে হয়েছে, এবং ফ্রেন্ডলি বাট রেসপেক্টফুল, টিম বন্ডিংটা খুব বেশি, এবং দেখা যাচ্ছে যে একটা ফ্লেক্সিবল একটা এনভায়রনমেন্টও এখানে আছে, যে কাজ এক কথায় কাজ করে যে স্যাটিসফ্যাকশন, যে এমন মনে করা মানে আমি অ্যাটলিস্ট মনে করি নাই যে আমি খুব স্ট্রেসড ফিল করতেছি, এই ব্যাপারটা আমি কখনো মনে করি নাই। এবং এখানে সবাই আসলে কাজটাকে ওন করে, আমি যেটা দেখেছি সবাই কাজটাকে ওন করে নিজের কাজটা ঠিক টাইমে ডেলিভার করার ট্রাই করে, এবং কাস্টমার আমাদের ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন এইটাকে আমার মনে হয় সবাই প্রায়োরিটি দিয়ে করার চেষ্টা করে, এবং এটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। আমাদের মুজিবুর ভাই উনিও এই ব্যাপারটাকে হচ্ছে 100% ফোকাসে রাখতে বলে আমাদের, এবং আমার মনে হয় এখানে টিমে আমরা যারা আছি সবাই সেই পারপাসটা নিয়ে হচ্ছে কাজ করে। সো আমি এই পয়েন্টগুলো বলবো যেগুলো আমি এই অল্প দিনে এসে আমি দেখেছি। সো ইয়া, ওকে, অবশ্যই মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন থাকা মানে তো আলটিমেটলি আমাদের আদার্স সব প্যারামিটারও স্টেবল। সো ওই জন্যই আসলে আমি চেষ্টা করি যে আপনাদের মধ্যেও ওই জিনিসটাকে ইনজেক্ট করার, যে ফাইনাল ডেলিভারিটা যতটুকু পর্যন্ত আমরা অ্যাকুরেটলি দিচ্ছি ততদিন পর্যন্ত আমার ক্লায়েন্টও কোনো কারণে ডিস্টার্ব ফিল করবে না। আর যেহেতু আমরা আসলে অপারেশনালি ইনভলভ, হাইলি ইনভলভ, তো আমাদের কোনো একটা প্যারামিটার যদি আমরা ঠিকভাবে পারফর্ম না করি, ইভেন তার বিজনেস কলাপস করার মতো রিস্ক তৈরি হতে পারে। সো ওইসব বিষয় চিন্তা করি, ছোট হোক কাজ বড় হোক, আমাদের ফাইনাল যে অবজেক্টিভটা ওইটা ওইটাই সেট করা হইতেছে, যে ক্লায়েন্টের সাইড থেকে যেন কোনো ইম্প্যাক্ট না আসে। এবং আমি একটু অ্যাড করতে চাই, আমি সোফার আমার যে এক্সপিরিয়েন্স, ক্লায়েন্টরা দেখা যাচ্ছে যে আমরা যে সাজেশনটা ক্লায়েন্টকে করছি, ক্লায়েন্ট সেটা বেশ ভালোভাবেই নিচ্ছে। আমি ক্লায়েন্টগুলোর নাম বলছি না, বাট হ্যাঁ বেশ কয়েকটা এক্সাম্পল আছে যে হয়তো আমরা
তার যে কাজটা, তার বাইরেও হয়তো কোনো একটা কিছু তাকে অফার করেছি যে এভাবে করলে কেমন হয়, বাস তারা কিন্তু জিনিসটা নিচ্ছে খুব আগ্রহ নিয়ে নিচ্ছে। এর মানে হচ্ছে যে আমরা তাদেরকে ভ্যালুয়েট করতেছি। সো এই ব্যাপার। এবং তারাও অ্যাকচুয়ালি ফিল করে যে আমরা তাদেরই পার্ট, কারণ আদারওয়াইজ কেউ একজন আপনাকে অপারেশনালিতে ইনভলভ করতে চাবে না। কারণ আপনাকে যখন সে অপারেশনালি ইনভলভ করতেছে, দ্যাট মিনস সে ওই ট্রাস্টটা করতেছে যে হ্যাঁ এইসব রিসোর্সকে যদি আমি ইউজ করি মানে আমার কাজে হ্যাম্পার হবে না, আমার প্রত্যেকটা প্রসেস এক্স্যাক্টলি যেভাবে পারফর্ম করা উচিত ওইভাবে হয়ে যাবে। সো এবং এটা আমাদের বলা যায় যে পজিটিভ একটা কি, আমরা ওই ফেথ বা ট্রাস্টটা ক্লায়েন্টদের মধ্যে গ্রো করাইতে পারছি। যে মানে সব সময় কি হয়, শুরুটা হয় একটা ছোট একটা ব্যাপার নিয়ে, বাট যখন তারা আস্তে আস্তে আমাদের সাথে কাজ করতেছে, ট্রাস্ট বিল্ড হচ্ছে, তখন তারা আস্তে আস্তে আমাদের কাজের রেঞ্জটাও বড় করতেছে। আপনি হয়তো আপনার আইসার যে ক্লায়েন্টগুলোকে যে সাইজে পাচ্ছিলেন, এখন হয়তো ক্লায়েন্টগুলোই দেখেন মানে তাদের ব্যক্তিটা তো বড় হয়ে গেছে, বড় হচ্ছে। সো ওই কিটা তারা আমাদেরকে একটা ভালো প্যারামিটার হিসেবে ধরতেছে যে হ্যাঁ তারা আমাদের একটা সাইড টেক ওভার করছে, ওরা করতে পারবে, এখন আমরা আদার্স সাইডগুলো নিয়ে কাজ করবো। তো ওইটাও কিন্তু আমরা ইন্ডিকেট করি ক্লায়েন্টগুলোকে যে হ্যাঁ আমাদেরকে যদি রেসপন্সিবিলিটি দেওয়া হয়, আমাদেরকে যেটা দেওয়া হবে সেটা আমরা পারফর্ম করতে পারবো, ওয়েল অ্যান্ড গুড। আর যখন আমরা পারবো না অবশ্যই কনসাল্ট করে সলিউশন খোঁজার ট্রাই করবো, কারণ প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু আলটিমেট পারপাস কি, ওর বিজনেসও ও কিন্তু ওর ক্লায়েন্ট বা ওই যে সার্ভিসটা সার্ভ করারই ওর পারপাস। তো ওইটা সে তো যতদিন পর্যন্ত পারফেক্টলি দিতে পারবে ততদিন পর্যন্তই কিন্তু সে হ্যাপি। তো আমরা যেহেতু তার পার্ট, তাকে ওইভাবে যতটুকু সাপোর্ট দিয়ে যেতে পারি ওইটাই ইজি হয়। তো মোটামুটি এই পয়েন্টগুলাই। এর পাশাপাশি যেটা হয়তো আপনার কাছ থেকে জানতে পারি সেটা হলো যেহেতু আমরা এসিসিএ বেসড মোস্টলি, যদিও র্যান্ডম দুই একজন আছে এসিসিএ ছাড়াও, সো এসিসিএ যারা করতেছে তারা এটাকে কবে থেকে ক্যারিয়ার হিসেবে দেখতে পারে, যে সে মানে একটা সিএ ফার্ম বলেন বা একটা কর্পোরেট ক্যারিয়ার বলেন, এইভাবে সে বিপিওটাকে কি ক্যারিয়ার হিসেবে নিতে পারে কিনা, আর যদি নিতে হয় সে কোন কোন গ্রাউন্ডগুলো সেখানে কনসিডারেশনে নিতে পারে, মানে সে এখানে যদি কেউ এটাকে ফিউচার হিসেবে দেখতে চায় ওই ডিসিশনটা কীরকম হবে, বা এটার পাশাপাশি আপনার কোনো অ্যাডভাইস বা সাজেশনস এখানে অ্যাড করতে চান কিনা? ওকে, সো বিপিও অ্যাজ এ কেরিয়ার চয়েস, আমি আসলে যেটা বলতে চাই যে আমাদের আসলে যখন কেরিয়ারের শুরুর দিকে কি কি শেখা উচিত, মানে আসলে সব তো হচ্ছে নিজেকে স্কিল করার, পারপাসটাই হচ্ছে নিজেকে স্কিল করা। আমি যদি অ্যাকাউন্টিং ফার্মেও জয়েন করি, স্বাভাবিক ওখানে একটা ট্রেনিংয়ের একটা স্কিলস এবং লার্নিংস ফেজগুলো থাকে, ওগুলো শেষ করেই কিন্তু সে একটা নিজেকে স্কিলড এরকম বলতে পারে। সো বিপিওতে আমি শুধু বিপিওর ক্ষেত্রে কি কি পজিটিভ সাইডগুলো আছে আমি সেটা একটু বলি। প্রথমত আপনি একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বেস পাবেন, যাদের হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্টিং, এমন ধরেন আপনি যে শুধু লোকাল আপনি যে শুধু ধরেন এসিসিএ, আমরা আইএফআরএস বেসড পড়াশোনা করেছি, কিন্তু সাথে যখন আপনি ইউএসএ কোনো ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন হয়তো আপনাকে কিছুটা ইউএস গ্যাপ নিয়ে হয়তো একটু পড়াশোনা করতে হবে। তো আপনি ইন্টারন্যাশনালি যে কোনো ক্লায়েন্টকে সার্ভ করার জন্য যে একটা কনফিডেন্স, এটা আপনার মধ্যে গ্রো করবে। আপনার একটা নতুন ক্লায়েন্ট দেখে আপনি চিন্তা করবেন না যে আমি এটা পারবো কিনা। সো বিপিওর বেস্ট পার্ট হচ্ছে এটা, যে কোনো ক্লায়েন্টকে দেখে হচ্ছে আপনি প্রথমে ওই কনফিডেন্ট নিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমি এই ধরনের ক্লায়েন্ট কাজ করেছি। আসলে আপনি একটু লং টাইমে কাজ করলে দেখা যায় অনেক ধরনের ক্লায়েন্ট নিয়ে আসলে কাজ করা হয়ে যায়, আর একদম প্রবলেম সলভার। হ্যাঁ, রাইট, একেবারে মানে প্রবলেম সলভিংটা আসলে ইনবিল্ট হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়। দেন আমি আগেও একটু ডিসকাস করেছিলাম যে আপনি টেক সেভি হবেন, আপনি হচ্ছে এআই, যে এখন এআই এর যে মানে অনেকে বলে যে হচ্ছে এআই আমাদের চাকরিগুলো নিয়ে নিচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে এআই যদি আমরা ঠিকমতো ইউজ করি, এআইকে যদি আমার প্রয়োজনে আমি ইউজ করি, তাহলে হচ্ছে এআই আমার জন্য সব থেকে বড় একজন অ্যাসিস্ট্যান্ট, রাইট। আমাদের পুরো টিমেই দেখা যায় যে এআই বেসড টুলসগুলো, এই যে চ্যাট জিপিটি, জেমিনি, পারপ্লেক্সিটি এবং আরও অনেকগুলো এআই টুলস আমরা হেল্প নিচ্ছি। মানে এই যে হেল্পটা আমি হয়তো 2 ঘন্টা
গুগল সার্চ করার থেকেও হয়তো আমি খুব সহজে এটা পেয়ে যাচ্ছি। সো এই ধরনের একটা আপনার একটা কনফিডেন্স এখানে আপনার ভিতরে ক্রিয়েট করবে। দেন আমি বলবো হচ্ছে যে অ্যাকাউন্টিং যে নলেজটা আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাকাউন্টিং নলেজটা দরকার, সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। দেন আপনার যে কমিউনিকেশন স্কিল, বিজনেস প্রবলেম সলভিং স্কিল, এই ধরনের স্কিলগুলো হচ্ছে একজন অ্যাকাউন্টেন্টের জন্য খুব ম্যান্ডেটরি স্কিলস। সো এই ধরনের স্কিলগুলো ফাইন্যান্সিয়াল বিজনেস এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করার জন্য আপনার বিপিও একটা খুব ভালো চয়েস হতে পারে। ওকে, আপনি অনেক সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করছেন। আসলে এগুলা মানে বিশেষ করে আর্লি কেরিয়ারে, মানে যখন মানুষ জাস্ট স্টার্টিং, তার শেখার অনেক টাইম রয়ে গেছে, সেই সময় আসলে বিপিও একটা গুড অপশন। কারণ এখানে অনেক ধরনের মানে রানিং, মানে বর্তমান সময় যে অ্যাপসগুলো বা টুলসগুলো ইউজ করা হচ্ছে সবগুলা মানে আপনি নিজে এসে হাতে করে দিয়ে শেখার একটা সুযোগ থাকে। রাইট, আমি এখানে আরেকটা অ্যাড করি, যেমন আমি টুলসের গুলো একটু বলি। যেমন আমরা কুইক বুক ইউজ করি, আমরা জিরো ইউজ করি, আমরা জোহো হয়তো ইউজ করি, আমরা আমাদের এখানে এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো, এরপরে হচ্ছে যে এগুলোর সাথে ইন্টিগ্রেশন, যে bill.com, মিনারেল ট্রি, এই টাইপের যে টুলসগুলো অটোমেশন করা, যেটা দিয়ে আমরা এআরএপি অটোমেশন করি। এই যে এআরএপি অটোমেশন, এই ব্যাপারটাও কিন্তু অনেকটা এআই বেসড একটা জিনিস। আপনার এখন যত আমরা সামনের দিকে আগাচ্ছি, আমাদের এই কাজগুলো অটোমেটেড হয়ে যাবে। আমাদের ট্রেডিশনাল যে অ্যাকাউন্টিংয়ের ফ্লোটা, আমি একটা জিনিস হাতে প্রুভ করে আমি একটা বিল আসবে, আমি ওই বিলটা নিয়ে পোস্ট করব, এই ব্যাপারটাই চলে যাবে। আমি একটা ইমেল অ্যাড্রেসে আমি সবাই একটা বিল পাঠাচ্ছে, অটোমেটিক্যালি ওখান থেকে আমার ট্রিগার করে হয়ে যাচ্ছে, আমার ওখানে বিল হয়তো রেকর্ড হয়ে যায়, আমি শুধু দেখে হয়তো অ্যাপ্রুভ করে দিচ্ছি বিলটা। সো এই ধরনের অটোমেশন এই বিপিওতে এসেই আসলে বিভিন্ন ধরনের অটোমেশনগুলো আপনার ফার্স্ট হ্যান্ডে শিখতে পারবেন। আর আমি অন্য কেরিয়ারকে অনুৎসাহিত করব না, জাস্ট এইটার বিপিওর ভালো দিকটাই বলবো। যেমন আপনি কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করলে আপনি হয়তো কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখবেন, স্পেসিফিক একটা টুল বা লিমিটেড কিছু এরিয়াজের মধ্যে মানুষ আবদ্ধ হয়ে যাচ্ছে। রাইট, তাই আর্লি ক্যারিয়ার চয়েস হিসেবে বিপিও খুব ভালো একটা অপশন। রাইট, ওইটাই হলো আমাদের এই সব ডিসকাশনের মেইন পারপাস, যে যেহেতু এই ইন্ডাস্ট্রিটা নতুন, অনেকে আর যেহেতু ইন্ডাস্ট্রি নতুন, বিজনেসগুলো তো নতুনই হবে, তাই না? মানে বিপিও ইন্ডাস্ট্রি তো আগে ছিল না, তো অনেকে জিজ্ঞাসা করবে ভাই আপনার বিজনেস তো নতুন, আমি এখানে যদি জয়েন করি এটা তো ইনসিকিউর, মানে সো ইন্ডাস্ট্রি নতুন হলে বিজনেস তো নতুনই হবে, এবং নতুন যে চ্যালেঞ্জেসগুলো আসতেছে ওইটা আমরাই বেশি ফেস করি। এবং অলওয়েজ কেরিয়ার স্টার্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার লার্নিং স্কোপ কোন জায়গায় বেশি সেটা দেখা উচিত, নট যে একটা সেটেল বিজনেস। এটা আমি নিজেও আমার কেরিয়ার যখন আর্লি স্টেজে ছিলাম, এটা খুব এমফেসাইজ দিয়েছি যে আমি কোন জায়গায় কাজ করতেছি, ওখানে আমার জব রেসপন্সিবিলিটিস বা এরিয়াজ অফ লার্নিং কতটুকু, সো ওইটা দেখে আমি সবসময় সিলেক্ট করে গেছি। এবং আমি এখনও সবাইকে ইনসিস্ট করি, যেখানেই কাজ করেন যদি ওখানে লার্নিং স্কোপ থাকে, মানে ডাইভার্সিফাইড এরিয়াতে কাজ করার স্কোপ থাকে, তাহলে আপনি একদম একটা টিপিক্যাল প্রসেসের পার্ট হিসেবে, ধরেন সাপোজ আপনি একটা জায়গায় জয়েন করলেন, শুধু ব্যাংক রিকনসিলিয়েশনই করবেন, আপনার ওইটা সেটেলড জব, সেক্ষেত্রে কিন্তু আপনি লকড হয়ে যাচ্ছেন, যে আপনি 5 বছর পরেও ব্যাংক রিকনসিলিয়েশনই করতেছেন, এবং অন্য জায়গায় গেলে নতুন কোনো একটা রেসপন্সিবিলিটি হলে আপনি ওখানে ফ্রেশার হিসেবেই কনসিডারেশনে আসবেন, মানে হয়তো ব্যাংক রিকনসিলিয়েশনের এক্সপার্ট। সো ওইভাবে দেখা গেছে আর্লি কেরিয়ার হিসেবে ওইখানে একদম লকড হয়ে গেলে দেখা গেছে যে কেরিয়ার প্রোগ্রেসে একটু বাধা হয়, পরে দেখা গেছে যে আবার জব সুইচ করার পর ওইখানে আরেকটা এফোর্ট দেওয়া লাগে। বাট বিপিও পাশাপাশি সিএ ফার্ম, মানে যেখানে হলো আপনার ডাইভার্সিফাইড ক্লায়েন্টে কাজ করার সুযোগ থাকে এবং ডিফারেন্ট টুলস ইউজ করার সুযোগ থাকে, সেখানে আসলে লার্নিংটাও বেশি হতে পারে। এখানে 3-4 বছর কাজ করার পরে যখন সে সেটেলড, হ্যাঁ মোটামুটি অনেকগুলো এরিয়া জানে, তখন সে ডিসাইড করতে পারে যে হ্যাঁ আমি এই এরিয়াটাতে এক্সপার্ট, মেবি আই ক্যান কন্টিনিউ, ওইটা বেস করে আমি কন্টিনিউ করতে পারি আমার কেরিয়ার।
সো এইটাই আমাদের ওভারঅল কনভারসেশনের পার্ট, আমরা এখানে আজকে ক্লোজ করতে পারি। Okay. এবং সামনে হয়তো যেহেতু আপনার এক্সপার্টাইজ আমরা পাচ্ছি, সামনে আরো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে হয়তো আমরা তখন ডিসকাস করবো। Right. সো আজকের মেইন পারপাস যেটা ছিল এটা ডান। ওকে, Okay. Thank Thank you. you. Thank you. আল্লাহ হাফেজ।